নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। রামধনুর রঙের নতুন আয়োজন শিশু দিবসের বিশেষ আলোচনায় আমরা রয়েছি, আর আমাদের সঙ্গে রয়েছেন গুণীজনেরা। আমরা প্রথমেই পরিচয় পর্বে এদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। চলুন, প্রথমে রয়েছেন, ইনি সবাই আপনারা চিনেন, ডক্টর আশিস কুমার বৈদ্য মহাশয়। উনি ত্রিপুরার বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ। তার নমস্কার, স্বাগত আপনাকে স্যার। তারপর যিনি রয়েছেন, আপনারা সবাই চেনেন, বহুদিন ধরে সাংবাদিকতার পেশায় যুক্ত আছেন, ওনাকে আমরা সবাই চিনি, ছুটন চৌধুরী। নমস্কার সবাইকে, পর্দার উপরে যারা রয়েছেন। তারপর যিনি রয়েছেন, আমরা সবাই চিনি, আমাদের গর্ব, আমাদের দিদি, সঙ্গীত ত্রিপুরার বিশিষ্ট সঙ্গীত শিল্পী গীতশ্রী ভৌমিক। নমস্কার তোমাকে এবং পর্দার উপরে যারা রয়েছে, অনুষ্ঠানটা দেখছেন বা পরে দেখবেন, সবার প্রতি অসংখ্য ভালোবাসা। আজকে সবাই এসছেন এখানে, আপনাদের কেমন লাগছে বলুন তো প্রথমে? প্রশ্নটা আমাকে? হ্যাঁ স্যার, আপনাকেই করছি স্যার। প্রথমত আমি রামধনু রঙের ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলের আজকে সম্ভবত প্রথম অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের যে আয়োজক বনানী রায়, যিনি রামধনু মাদ্রাসা স্কুলেরও প্রিন্সিপাল বা অধ্যক্ষা, আর এই চ্যানেলেরও যিনি কর্ণধার, তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকের এই শুভ সন্ধ্যায় আমাদের এখানে আসার একটা সুযোগ দিয়েছেন এবং কিছু কথা বলারও সুযোগ দিয়েছেন। সেই সঙ্গে সঙ্গে যারা পর্দার ওপারে রয়েছেন তাদের সকলের প্রতি আমি সশ্রদ্ধ নমস্কার এবং সম্প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে এখানে এসে কেমন লাগছে। অবশ্যই এই ধরনের যে কোনো অনুষ্ঠানেই আমরা আনন্দিত হই, আপ্লুত হই, বিশেষ করে যেখানে সাহিত্য সংস্কৃতি তার মেলবন্ধন ঘটে। বিশেষ করে আজকে পণ্ডিত জওহরলাল নেহরু, তার কথা মনে পড়ছে। গতকাল অবশ্য গিয়েছে আমাদের শিশু দিবস, ভারতের জাতীয় শিশু দিবস। তো শিশুদেরকে নিয়ে মূলত আজকের আলোচনা তো হবে, যতটুকু আমি জানি। এই শিশুদেরকে নিয়ে আলোচনা করবার জন্য যে একটি আলোচনার ব্যবস্থা করা হয়েছে, এই জন্যে আমার ভীষণ ভালো লাগছে। আর আমার সঙ্গে যারা রয়েছে সবই খুব প্রিয়জন, আমার অত্যন্ত আপনজন। গীতশ্রী ভৌমিক রাজ্যের, শুধু রাজ্যের কেন, রাজ্যের বাইরেও তার সুনাম রয়েছে, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ছোটনবাবু আমাদের, তিনি অত্যন্ত গুণীজন এবং আপনজন। তাদের নিয়ে আজকে আমরা এখানে বসছি আলোচনা করবার জন্যে, ভীষণ ভালো লাগছে। এরপরে পরবর্তী প্রশ্নের জন্য আমি তৈরি থাকলাম। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আজকে আমাদের অনুষ্ঠানের মূল বিষয় যেটা, সেটা আমরা বলছি, সেটা হচ্ছে আমাদের আজকে শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। এটাকে কেন্দ্র করে এখন আমাদের নানা রকম প্রশ্ন থাকছে। আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের দিদির কাছে। যে দিদি তো একদম শিশু কচি কাঁচা যা আছে সব নিয়েই ওনার সব কিছু চলে। তো আপনাকে আমি জিজ্ঞেস করব যে আপনার মানে অভিজ্ঞতাটা আর কি শিশু দিবসের বা বাচ্চাদের নিয়ে। আমি প্রথমেই বনানীকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। কারণ আমি তো দেখিনি যে শিশু দিবস উপলক্ষে আলোচনা, শিশুদের নিয়ে আলোচনা কি হয়। আমরা শিশু দিবসে গান বাজনা করি, করে আবৃত্তি, ছড়া, এগুলোর মাধ্যমে শিশু দিবস পালন করি। কিন্তু এই যে শিশুদের কি সুবিধে, কি অসুবিধে, কোন জিনিসটা করলে শিশুরা আর একটু বেশি সুযোগ সুবিধা পাবে, ওদের মনের কাছাকাছি গিয়ে ওদেরকে আরো তাড়াতাড়ি আমরা ডেভেলপ করতে পারবো, এইগুলি হয়তো এই বিশিষ্টজনদের আলোচনায় আজকে উঠে আসবে। সেজন্য আমার অসম্ভব ভালো লাগছে এবং বনানীকে আমি অভিনন্দন জানাচ্ছি এই একটা বিশেষ কারণে। আর আমি এখানে আসতে পেরে, এই গুণীজনদের সাথে বসতে পেরে সত্যি আপ্লুত। আর তুমি বলছিলে যে প্রশ্নটা আবার করো।
এই তো তুমি তো মানে বাচ্চাদের সঙ্গে কাটাও, তো ওদের সঙ্গে থাকো, তোমার একটা অভিজ্ঞতা আছে। আবার ইদানিং একটা তুমি এনজিও একটা খুলেছো, হ্যাঁ, হ্যাঁ, তো বাচ্চাদের নিয়ে কাজ করছো, গরিব বাচ্চাদেরকে ফ্রিতে নাচ গান শেখাবে। এই ব্যাপারটা আমি একটু হ্যাঁ, বলছি। এটা নিয়ে কারণ বলো। এই জিনিসটা জনসমক্ষে যত বেশি আসে তত আমাদের সমাজের উপকার, আর আমাদের যে উদ্দেশ্য সেটা আমরা সার্থক করতে পারবো। সেটা হলো আমরা যারা পেইড শিশু, মানে যাদের স্বাবলম্বী মা বাবা, ওরা তো শেখাচ্ছে পড়াশোনার পাশাপাশি গান বাজনা, আবৃত্তি, অভিনয়, কবিতা, এগুলো শেখাচ্ছে, বাচ্চারা করে যাচ্ছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে আমার এখানে যারা আমি প্রথমে এসে ভর্তি হওয়ার সময় আমি ওদের অর্থনৈতিক অবস্থা জিজ্ঞেস করি। যার যেরকম অর্থনৈতিক অবস্থা সেই সেই মতো আমি ওদেরকে মানে শিক্ষাগুলোকে একটা কিছু 5 টাকা 10 টাকা প্রণামী যা কিছু তুমি দাও, কিন্তু তুমি যদি এবল না হও, মা বাবা যদি সেইভাবে উপার্জন না করে, আমি ওদের এমনিতেই শেখাই। তো সেই ভাবনা থেকে আমি দেখেছি অনেক শিশু এত ট্যালেন্টেড, ওদের মধ্যে এত প্রতিভা রয়ে গেছে, কিন্তু মা বাবা হয়তো পড়াশোনার খরচাটা কোন রকমে জোগাড় করছে, কিন্তু পাশাপাশি আবৃত্তি, গান, নাচ, অথচ বাচ্চাটার হয়তো খুব মানে ভবিষ্যৎ ভীষণ উজ্জ্বল এগুলির মাধ্যমে, কিন্তু এতটা কস্ট ওরা বিয়ার করতে পারে না যে ওদেরকে এইগুলো দেবে। তাই আমরা যদি সঙ্গীত শিল্পী হয়ে আর বাচ্চাদের শিখিয়ে, এত বছর ধরে যে 35 ইয়ার্স আমি শুধু শিখিয়ে যাচ্ছি, আমরা যদি এইটুকু না করতে পারি যে একটা যে অর্থনৈতিকভাবে দুর্বল সেরকম বাচ্চাকে যদি টেনে তুলে ওকে একটা জায়গায় বসাতে না পারি, তাহলে শিক্ষক হিসাবে, সঙ্গীত শিক্ষিকা হিসেবে নিজেকে ভীষণ লজ্জিত মনে করি। তো সেই ভাবনা থেকেই আমরা একটা এনজিও খুলেছি, আলোর পথে। আমি এবং শাশ্বতী দেবদত্ত আমরা অলরেডি পঞ্চমী দিনে একটা অনুষ্ঠান করেছি। 8টা অর্থনৈতিক দিকে দুর্বল কিন্তু ওরা প্রতিভাবান বাচ্চাকে আমরা টেবিল ফ্যান, বই, খাতা, কলম এগুলো দিয়েছি। 2টো এনজিও মানে অনাথ আশ্রমকে আমরা কিছু টাকা ডোনেট করেছি প্রকৃতি ফাউন্ডেশনের মাধ্যমে। তো এগুলি চেষ্টা করে আমরা শুরু করেছি। তো এখন আমরা তো অলরেডি কিছু বাচ্চাকে শেখাচ্ছি ওদের থেকে উইদাউট এনি মানে কস্ট, মানে ওরা ওদের বিনা পয়সায় আমরা ওদের টিচ করছি। তো সেইভাবে আরো বাচ্চাদের কাছে আমাদের যেতে হবে, সমাজের ভেতরে ঢুকতে হবে। কারণ আজকে যে বাচ্চাটা রাস্তায় কাগজ কুড়োচ্ছে বা মার সাথে মা ঘরে রেখে চলে যাচ্ছে অন্যের বাড়িতে কাজ করতে, সেই বাচ্চাটাকে যদি আমি শুধু পড়াশোনার একটা পরে একটা সময় ওরা কি হয়, ওরা আইডল ব্রেনস দ্য ডেভিলস সোর্স আমরা জানি। বাচ্চাদের তুমি যত বেশি শেখাবে ওরা কিন্তু ক্যাচ আপ করতে পারে, ওদের ব্রেনটা খুব শার্প থাকে। তো সেই যে অবসর সময়টা যদি ওদের ভালো সুস্থ সংস্কৃতি বিকাশের দিকে আমরা নিয়ে আসতে পারি, গান, নাচ, আবৃত্তি, তাহলে সেই বাচ্চাটাই একদিন হয়তো, বা পড়াশোনা তো আছেই সেটা কম্পালসারি, সেই বাচ্চাটাই হয়তো একদিন এই গান নাচ মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবে এবং সমাজে একজন সুনাগরিক হিসেবে সমাজকে সুগঠিত করতে পারবে। কারণ ওরাই তো আমাদের ভবিষ্যৎ। এবার ওদের যদি আমরা অপসংস্কৃতি থেকে বাঁচিয়ে সুসংস্কৃতির দিকে নিয়ে আসতে পারি, এর থেকে ভালো কাজ আমার মনে হয় আর কিছু হবে না। একদম ঠিক বললে তুমি, একদম মনের কথাগুলি। একদিকে ভালো হয়েছে তোমার যা মনের কথাগুলি আছে তোমাদের এনজিও সম্পর্কে ওপারে যারা আছে তারাও জানবে, এটা একটা খুব ভালো দিক হয়েছে আমাদের। তারপর আমরা চলে যাচ্ছি, আপনারা তো সবাই চেনেন যে উনি সাংবাদিকতায় রয়েছেন, আর উনি সাংবাদিকতা বহুদিন ধরে রয়েছেন। তো ওনার কাছে আমরা যাচ্ছি, ছোটন চৌধুরীর কাছে। তো আপনি বলেন, আপনি তো অনেক দিন ধরে আপনার পেশায় যুক্ত, এই পেশা থেকে আপনি বাচ্চাদের ছোট থেকে বেড়ে ওঠা, হ্যাঁ, নানা জন্ম, এরকম অনেক কিছু দেখেছেন আপনি। তো আপনার অভিজ্ঞতা থেকে যদি কিছু বলেন আমাদেরকে। একদম ঠিক বলেছো বনানী তুমি। প্রথমেই রামধনুর রঙে যে অনুষ্ঠানটা বনানী সেই ইউটিউব চ্যানেলটি আয়োজন করেছে, এবং আমাদের যারা গুণীজনরা রয়েছে আমার দুপাশে, একজন রয়েছে ডক্টর আশিস কুমার বৈদ্য, যিনি যার থেকে আমরা এখনো শিখি, প্রতিদিন শিখি, একজন গুণী মানুষ। আমার
আমার ডান পাশে রয়েছে, আমার বাঁ পাশে রয়েছেন ত্রিপুরার বিশিষ্ট সঙ্গীত শিল্পী গীতস্মৃতি। উনি শিশুদের নিয়ে প্রচুর কাজ করছেন। প্রথমেই ওনাকে তো আর ধন্যবাদ জানানো আমার মানে কোনোভাবেই হয়ে ওঠেনি। আমি বনানীর সেই রামধনু রঙে অনুষ্ঠানে বসেই ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই দুজন গুণীজনের মধ্যে আমি রয়েছি, এতে আমি ধন্য। আজকে আমার বন্ধু বনানী যে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে, সেজন্য আমি বনানীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যে কথা হচ্ছে, আমরা যে আজকে যে অনুষ্ঠানে বসেছি, কেন বসেছি গতকাল শিশু দিবস গেছে, শিশুদের একটা বিশেষ দিন। সেই দিনটাকে আমরা যেভাবেই পালন করি না কেন, আমরা কি শিশুদের ঠিক সঠিক জায়গাটা দিতে পেরেছি? কবির কথায় যদি আমি চলে যাই, শিশুকে কিন্তু স্থান করে দিতে হবে, আমরা কিন্তু দিতে পারিনি। এখনো সময় আছে, যারা গীতস্মৃতি বলেছেন কিছুক্ষণ আগে, যারা এই যে কাগজ কুড়োয়, আমি নিউজ করার ক্ষেত্রে আমি অনেকটা জায়গায় গেছি, অনেক দূর দূরান্তে গেছি, অনেক স্টোরি করেছি শিশুদের নিয়ে বা ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে। দেখেছি যে এখনো আমাদের রাজ্যে নয়, বিভিন্ন বহির্রাজ্য রয়েছে, যে শিশুরা, ছোট ছোট বাচ্চারা এখনো দোকানের মধ্যে কাজ করছে, ইট ভাঙছে, বাড়িতে বাসন মাজছে, মানে শিশু শ্রম। আমরা কিন্তু এটা পারি না। কিন্তু আমরা যারা রয়েছি, যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছি, যারা দোকানের মালিকরা রয়েছি, তারা কিন্তু শিশুদের খাটিয়ে আমরা কিন্তু লাভ্যাংশের বেশি দিকটা কিন্তু আমরা চেষ্টা করছি আমরা পকেটে ভরার জন্য। কিন্তু শিশু শ্রম কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। এটা কিন্তু সবার, প্রত্যেকটা মানুষের মনে রাখা দরকার। আমাদের যতটা মানুষ রয়েছে সমাজে, প্রত্যেকটা মানুষকে সেটা ভাবতে হবে যে শিশুদের এইভাবে নষ্ট করে দেওয়া যায় না। শিশুদের আগামী দিনে একটা ভালো জায়গায় দাঁড় করিয়ে দিতে হবে। আমরা যদি সেই মানে মূলেই যদি শিশুটাকে নষ্ট করে ফেলি, তাকে যদি ভালো জায়গা করে না দিতে পারি, তাকে যদি ভালো একটা পড়াশোনা, তাকে যদি আবৃত্তি গানে ঠিকভাবে না দিতে পারি, তাহলে কিন্তু তার ভালো একটা জায়গা হয়ে উঠবে না। সে কিন্তু আগামী দিনে, এই শিশুটাই কিন্তু আগামী দিনে হয়ে উঠবে একটা কল্পনা চাওলা, হয়ে উঠবে একটা মাদার টেরিজা, হয়ে উঠবে একটা আমাদের রাজ্যেরই, আমাদের ছোট্ট ত্রিপুরা পাহাড়ি রাজ্য, আমাদের দীপা রয়েছে, দীপার মতো একটা ভালো একটা সন্তান হয়ে উঠবে, ভালো একটা জায়গায় পৌঁছবে। আমরা কিন্তু সেই জায়গাটা দিতে হবে আমাদের। আমরা যারা অভিভাবকরা রয়েছি, আমরা যারা যারা মা বোনরা রয়েছেন, পদ্মার ওপারে যারা দেখছেন বা দেখবেন, আমরা যারা তাদের শিশুটাকে যত্ন করে, ভালো করে লালন পালন করে তাকে একটা ভালো জায়গা করে দিতে হবে। আমরা কিন্তু সেটা পারছি না। কিন্তু আগামী দিনে আমরা কতটা সচেতন শিশুদের নিয়ে? আমাদের রাজ্যে কিন্তু সেই যে শিশুদের নিয়ে যারা কাজ করছে, এনজিও রয়েছেন, যেমন গীতস্মৃতি কাজ করছেন এবং সরকারি এনজিও গুলি রয়েছেন, খুব একটা অ্যাক্টিভ না। কিন্তু আমি বলবো এই অনুষ্ঠানের মাধ্যমে যারা আপনারা সরকারিভাবে শিশুদের নিয়ে কাজ করছেন, আপনারা অ্যাক্টিভ, আরো ভালোভাবে অ্যাক্টিভ হতে হবে আপনাদের। তার কারণ হচ্ছে, শিশুরা যদি ভালোভাবে জায়গা না পায়, তাহলে কিন্তু আগামী দিনে কোনো ভালো একটা ফুল আসবে না আমাদের মধ্যে। এখানে আমি একটু হ্যাঁ, খুব সুন্দর কথা ছোটনদা বললেন যে এই যে শিশুদের জায়গা করে দেওয়া বা শিশু শ্রম। কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে দেখি, একটা যে বাড়িতে ওর মা বাবা দুজনেই কাজ করে, চলে যায়, ছোট ভাই বোনদের একটা সময় হয়তো ও ক্লাস 5-এ পড়তো মেয়েটা, কিন্তু যখন ছোট বোনটাকে দেখতে হচ্ছে, মা বাবা থাকছে না বাড়িতে, তখন কিন্তু ওকে ওই ভাই বোনটা পড়াশোনা ছেড়ে ওই ভাই বোনটাকে দেখতে হচ্ছে। তো আমাদের আমার ব্যক্তিগত মতামত মনে হয়, এই যে গার্জিয়ান, অভিভাবকদের বোঝানো, অভিভাবকদের বুঝিয়ে ওদের, ওরা বলবে যে না আমার তো সংসার চলছে না,
আমার ছেলেটা যদি চা স্টলের বাসন মাজে, চায়ের কাপ ধুয়ে দেয়, তাহলে আমার মাসান্তে কিছু পয়সা উপার্জন হয়। তো সেইভাবে দেখতে গেলে আমরা কিভাবে একা প্রচেষ্টা তো সবাই না, কিন্তু ওই দিকটা নজর কাড়ার জন্যই আমরা মনে হয় আজকে তিনজন বসেছি, যে এই দিকটা কিভাবে ওই পরিবারগুলিকে, ওই অভিভাবকগুলিকে আমরা এই কষ্টের থেকে বের করে ওদেরকে সুস্থ সংস্কৃতি, পড়াশোনা, গান বাজায় দিকে এগিয়ে দিতে পারি। অ্যাওয়ারনেসের মাধ্যমে, হ্যাঁ, অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা বোধহয় এবার তাহলে এরপরও এটার গীতস্মৃতি ঠিক বলেছেন। হ্যাঁ। এরপরও একটা জিনিস কি হচ্ছে, ভবিষ্যৎ গঠনে কিন্তু শিশুদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে এখানে। সবুজ সরকার একজন বিশিষ্ট লেখক, একজন আবৃত্তিকার, এটা ভালো একটা কবিতা লিখেছেন শিশুদেরকে নিয়ে। আমি পড়ে শোনাচ্ছি, হয়তো যারা পর্দার উপরে রয়েছেন আজকে এই শিশুদের নিয়ে এই অনুষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ একটা কবিতা আমি আপনাদের পর্দার উপরে যারা রয়েছেন আমি পড়ে শোনাচ্ছি। কবিতাটার নাম হচ্ছে ময়ূরপঙ্খী। খুব ভালো কবিতা। মেয়ে হলে কি নাম রাখতে? কি নাম কি নাম কি নাম রাখতাম? ময়ূরপঙ্খী। কম করে 19 জন কবি, লেখক, অধ্যাপক বলছেন, বুঝলে তোমার এক ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। অনেকে বলছেন কেন মেয়ে দরকার? লেখক বলছেন বুঝতে পারিনি। মেয়ে দরকার কেন? ছেলে খারাপ হলেও বিপদ, ছেলে ভালো হলেও বিপদ। যদি খারাপ হয় তাহলে সারা পাড়া অভিশাপ দেবে, আর যদি ভালো হয় তবে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী। ভুল বললাম? বলতে হবে নাম রাখবো ময়ূরপঙ্খী। ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট হাত, টলমল করে এগিয়ে আসছে সে আমার দিকে। ময়ূর, মা তুই আমাকে ভালোবাসবি তো? ছেড়ে যাবি না তো? অ্যাপ্লাই করেছ? জিজ্ঞেস করলো সমস্যারই 3 জন। আমি বললাম দেখেও এসেছি। যে কোনোদিন হোম থেকে টেলিফোন এলে ছুটে গিয়ে তুলে আনবো ময়ূরপঙ্খীকে। সে তার 4 বছরের দাদা রুনুবাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে। অ্যাপ্লাই করেছ? মাত্র 2টো শব্দ, 2টো ধ্বনি, এত তীক্ষ্ণ কখনো লাগেনি। রাত্রে ঘুমের মধ্যে বহুদূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো, অ্যাপ্লাই করেছ? আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছ? হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি, শোভাবাজারের ফুটপাত থেকে ছোট্ট ছোট্ট কচি কচি হাজার হাজার হাত ঘুমের মধ্যে উঠে এসে আমায় প্রশ্ন, আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছ? বাকি রাত উঠে বসে থাকি। আমার সামনে কাকভোর ফুটপাত আর ফুটপাত, আর সেই ফুটপাতেই ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী। আমরা কি পারি না হোম থেকে, রাস্তা থেকে, ফুটপাত থেকে একটা একটা করে ময়ূরপঙ্খীকে ঘরে তুলে আনতে? আমরা কি পারি না? আমার কথাগুলি এজন্যই আমি বলেছিলাম খুব প্রাসঙ্গিক, যে অসাধারণ। ময়ূরপঙ্খী কিন্তু ছোট্ট একটা শিশু টলমল করে এগিয়ে আসে। এই ময়ূরপঙ্খীরাই কিন্তু শুধু আমাদের যে ভারতবর্ষ নয়, আমাদের ত্রিপুরা রাজ্য বলুন এবং আদার স্টেটগুলো বলুন, সেখানে কিন্তু ময়ূরপঙ্খীরা ঘুমিয়ে থাকে। এখানে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু, প্রত্যেকটা এনজিও কিন্তু আমরা কিন্তু পারি একটা একটা করে ময়ূরপঙ্খীকে ঘরে তুলে আনতে। আমি চলে যাব, আমাদের আরেকজন গুণীজন রয়েছেন আশিসদার কাছে। আশিসদা বলবেন আরো প্রাসঙ্গিকতা। আর আপনারই পালা। ছোটন চৌধুরী খুব সুন্দরভাবে বিষয়টা প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে তুলে আনলেন আমাদের সামনে।
মানে জীবন্ত সমস্যা এবং তার সমাধানেরও খানিকটা ইঙ্গিত দেওয়া আছে। এর আগে গীতশ্রী ভৌমিক, আজকের অন্যতম যে আলোচিকা, তিনিও সুন্দরভাবে তার সমস্যাগুলো, উদ্ভূত সমস্যা বাচ্চাদের সামনে এবং সে সঙ্গে সঙ্গে আমাদের করণীয় বিষয়েও খানিকটা দিশা দেখিয়েছেন। এনজিও সঙ্গে যুক্ত আছেন, আমিও একাধিক এনজিওর সঙ্গে যুক্ত আছি, অনাথ আশ্রমের সঙ্গে যুক্ত আছি, বিশেষ করে মাতৃছায়া এই নামে একটি এনজিওর সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে যুক্ত আছি, যার সভাপতি প্রাক্তন যে বিচারপতি জাস্টিস এবি পাল। তো সেই যাই হোক, আমাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা অম্লমধুর, কোথাও মাধুর্যমণ্ডিত, কোথাও খানিকটা অম্ল, তিক্ত, কষায়, সব রকমের স্বাদ এনজিও নিয়ে চলতে গেলে পেতে হয়। এই নিয়ে একটু পরে আসছি। প্রথমে কথা হচ্ছে এই যে আজকের আলোচনার যে তাৎপর্য বা গুরুত্ব, এটা এই জন্য যে তার একটা প্রাক ইতিহাস তো রয়েছে। কেন আমরা আজকে এই অনুষ্ঠানটার আয়োজন করলাম, কেন এলাম? একটু আগে শিশু দিবসের কথা বলা হয়েছে, ছোটনবাবু উল্লেখ করেছেন যে গতকাল শিশু দিবস গিয়েছে। তো এই শিশু দিবস হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু, যিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তার জন্মদিন 14ই নভেম্বর। জাতি যখন তার জন্মদিন পালন করতে যাচ্ছিল, তখনই তিনি এই ইচ্ছা পোষণ করেছিলেন যে আমার জন্মদিন যদি পালন করতে হয়, তাহলে আমি যেহেতু শিশুদেরকে প্রাণ মনে ভালোবাসি, শিশুদের নিয়েই তাদের এই জন্মদিনটা পালন করতে হবে, অর্থাৎ এই দিনটি হবে শিশু দিবস। সম্ভবত 1962 খ্রিস্টাব্দ থেকেই সরকার ঘোষিত, কেন্দ্রীয় সরকার ঘোষিত শিশু দিবস আমরা প্রতিপালন করে আসছি। এখন শিশু দিবসের দুটি দিক আছে। একটা আছে আচরণিক দিক, প্রতিষ্ঠানগতভাবে আচরণগত দিক। যেমন আমরা ছোটবেলায় দেখতাম শিশু দিবস মানে কিছু চকলেট, শিশু দিবস মানে একটি পতাকা হাতে নিয়ে ক্ষেতের আল ধরে, গ্রামের ছেলে আমি এই জন্য বলছি, ক্ষেতের আল ধরে কিংবা সংকীর্ণ সরু রাস্তা ধরে ছুটে চলা, দুটি বিস্কুট পাওয়া এবং সেখানে চাচা নেহেরু জিন্দাবাদ, জওহরলাল নেহেরু জিন্দাবাদ, শিশু দিবস পালন করুন, এ সমস্ত স্লোগান দিয়ে কিন্তু আমাদের শিশু দিবস প্রতিপালিত হয়েছে। এখন যদি আমরা এই প্রশ্নের সম্মুখীন হই যে আজকের শিশু দিবসের সঙ্গে সেই সময়কার শিশু দিবসের যে অনুভূতিগত যে পার্থক্য, তারতম্য, সেটা কেমন আপনি ফিল করছেন, তখন কিন্তু আরেকটি জগতে চলে যেতে হয়। তার আগে এটা বলতে হয় যে শিশু মানে কি, এভরি চাইল্ড শুড বি ফাদার অফ দ্য নেশন বা মাদার অফ দ্য নেশন। মেয়ে হলে কালকে সে জাতির মাতা হবে, ধরে নিতে হয়, আর ফাদার অফ দ্য নেশন জাতির পিতা হবে। আমাদের মহাত্মা গান্ধীও তো একটা শিশুই ছিলেন একটা সময়ে। সে পোরবন্দরে যখন জন্মগ্রহণ করেন, ছোট ছোট পা হাত মেলেই তো তিনি বড় হয়েছেন ধীরে ধীরে। তো এইভাবে প্রত্যেকটি শিশু আগামী দিনে পিতা বা মাতা হবে। বা জওহরলাল নেহেরু নিজেও বলেছেন যে প্রতিটি শিশুই আমাদের ভবিষ্যৎ। এটি সাধারণ বুদ্ধিতে আমরা বুঝতে পারি যে প্রতিটি শিশু সত্যি সত্যি আমাদের ভবিষ্যৎ, কারণ তারাই আগামী দিনে এমএলএ হবে, এমপি হবে, গাঁও প্রধান হবে, কিংবা সমাজসেবক হবে, কিংবা সঙ্গীত শিল্পী, আমাদের গীতশ্রী ভৌমিকের মতো একজন সঙ্গীত শিল্পী হবে, এনজিও চালাবে, তারাই তো করবে। আমার মতো হয়তো বসে বকবক করবে, কিছু তো করবেই, বা গাঁও প্রধান হবে, কিংবা অনেকভাবে একজন চিত্রশিল্পী হতে পারে, একজন অধ্যাপক হতে পারে, একজন ডাক্তার হতে পারে, একজন ইঞ্জিনিয়ার হতে পারে, একজন শ্রমিকও হতে পারে, একজন কৃষক হতে পারে। প্রত্যেকের সমান গুরুত্ব রয়েছে। আমরা কিন্তু পেশাগতভাবে কোনো অংশকেই ছোট মনে করতে পারি না, কারণ একজন কৃষক যদি ঘাম ফেলে ফসল না ফলায়, তাহলে কিন্তু অধ্যাপক খেতে পাবেন না, ইঞ্জিনিয়ার খেতে পাবেন না, ডাক্তার খেতে পাবেন না। ডাক্তার চিকিৎসা করে রাত্র 2টা 1টা 1টা পর্যন্ত পরিশ্রম করে বাসাতে গিয়ে তাকে খেতেই হয়, খাবারই খেতে হয়। একটি গল্প পড়েছিলাম ছোটবেলায়, সেখানে এক রাজা সবসময় সোনা দানাই চাইতেন। শেষ পর্যন্ত এমন হলো যে তার পাতে মাছ দিলে সেটা সোনার হয়ে যায়, মাংস দিলেও সোনার হয়ে যায়। আনন্দ প্রথম হয়েছে তো নিশ্চয়ই, কিন্তু পেটের খিদা যখন তীব্র হয়ে উঠেছে, তখন তিনি বলতে বাধ্য হয়েছেন, আমি সোনা চাই না, আমি একটু জল চাই, আমি একটু খাবার চাই, আমি একটু
একটা ফল চাই, আমি একটু মাংস চাই, একটু মাছ চাই। তো এই যে ব্যাপারটা যে নট গোল্ড অনলি ম্যান ক্যান মেক এ পিপল গ্রেট অ্যান্ড স্ট্রং, সোনা দানা আমাদের সব দিতে পারে না। অভাবের কথা এখানে উঠে এসছে। হ্যাঁ, সেই সমাজ বিভক্ত যে বা শ্রেণী বিভক্ত যে সমাজ, নানা দৃষ্টিকোণে আমরা এই সমাজকে দেখে থাকি, সেখানে পর্যায়ক্রমে শিশুদের অবস্থানও নানা রকম। কৃষকদের শিশু হিসেবে আমি নিজে ব্যক্তিগতভাবে যখন কৃষক সন্তান ছিলাম ছোটবেলায়, আছি এখনো, তখন দেখছি আমাকে ধান খেতে যেতে হয়েছে, পাট খেতে যেতে হয়েছে, আখ খেতে যেতে হয়েছে, গায়ে বা আখের স্বাধীন শিশু আমি। কিন্তু তৎসত্ত্বেও কতগুলো পারিবারিক বন্ধন, কৃষিকেন্দ্রিক পরিবারে যেটা হয়, গরু বাঁধতে হয়েছে, গোচারণে যেতে হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছেন প্রশিক্ষিত না। তাহলে এই ধরনের এক রকমের শিশু আছে, শ্রমিক কৃষকদের ঘরে শিশু, স্বাধীনভাবে তারা চলাফেরা করে খানিকটা মায়া মমতা নিয়ে। এই এক ধরনের আছে। মধ্যবিত্ত ঘরের শিশুরা আরেক ধরনের, যারা মাস্টারের ছেলে, ডাক্তারের ছেলে, ইঞ্জিনিয়ারের ছেলে কিংবা কোনো করণিকের ছেলে, তাদের ঘরের মধ্যে কিন্তু একটা মানে খাবারের গ্যারেন্টি থাকে। ওরা একটা বস্ত্র পায়, খুব দামি না হোক, কম দামি হোক, মাঝারি হোক, পায় এক রকমের, স্কুলে যেতে পারে তারা। তার এই এক ধরনের শিশু, তাদের জীবনে খুব একটা যে অভিশাপ আছে আমি তা মনে করছি না। আরেক ধরনের শিশু আছে বড়, একবারে আমরা যাদেরকে বড় লোক বলি, ধনাঢ্য করে যে সমস্ত শিশুরা আরামে আয়াসে তারা আছে। এখন তাদের মধ্যেও একটা সমস্যা আছে, সেই সমস্যাটা হচ্ছে অন্যরকম। এখন এক শিশু নীতি প্রায় অনেকেই মেনটেন করছেন। একটি মাত্র ছেলে মানে তার বোন নেই, একটি মাত্র ছেলে মানে আগামী দিনে এভাবে হতে থাকলে তার জেঠামশাই থাকবে না, তার কাকা থাকবে না, তার মেসো থাকবে না, মাসি থাকবে না। অর্থাৎ কিনা মেসো, মাসি, পিসমশাই, এই কথাগুলো বোধ হয় আর 50 বছর পরে আমরা ভুলে যাব, আমাদের শিশুরা বোধ হয় হারিয়ে যাবে। কারণ 91 পরিবারগুলো ভেঙে গিয়েছে। 91 পরিবারে কি হয়, বাবা যখন ছেলেকে বা মেয়েকে শাসন করতে যায়, জেঠামশাই এসে আগলে দাঁড়ায়, মাসি এসে তাকে টেনে নিয়ে যায় বুকে, পিসি এসে সেখানে ভাইকে হয়তো শাসন করে উল্টো বলে এই ছেলেটিকে এইভাবে, মানে এই প্রোটেকশনটুকু এখন কিন্তু ধনাঢ্য ব্যক্তিদের ঘরে নেই। খাবার আছে পর্যাপ্ত, আবার সেখানেও নানা রকমের সংকট আছে। শিশুরা আসলে গরিবের ঘরে জন্মাক, ধনীর ঘরে জন্মাক কিংবা মধ্যবিত্তের ঘরে জন্মাক, এক ধরনের সমস্যা থেকেই পিতস্ত্রী দিয়ে একটু বলেছেন। আজকে এনজিওর প্রয়োজন হয়েছে। কেন এনজিওর প্রয়োজন হচ্ছে? যে তাদের জন্য উপযুক্ত শিক্ষা, সে সঙ্গীত শিক্ষাই হোক, মানে সাংস্কৃতিক শিক্ষাই হোক, কিংবা মানে প্রাতিষ্ঠানিক শিক্ষাই হোক, কিংবা তাকে নৈতিক শিক্ষাই হোক, এগুলো দেওয়ার মতো মানুষ কমে যাচ্ছে। অনেকগুলো পরিবারে এমন আছে পিতামাতা দুজনেই চাকরি করেন, বাচ্চাকে থাকতে হচ্ছে ক্র্যাশ সেন্টারে। আপনারা জানেন ক্র্যাশ সেন্টার হয়েছে, কলে কারখানায় অনেক বাবা মা একসঙ্গে মানে কাজ করেন, সেটা ক্র্যাশ সেন্টার। তারা বড় হচ্ছে, কিছু পালক যারা বেতনভোগ যারা, তারা দেখভালের দায়িত্বে থাকছেন। সেখানে স্নেহ কোথায়, সেখানে মমতা? হ্যাঁ, না, এগুলো বেবি সিটার, এগুলো কথা আমরা শুনি। তারপরে আরেকটি কথা, এডুকেশনে একটু আগে বলছি যে অ্যাপ্লাই, সুন্দর কবিতা কিন্তু আমাদের ছোট বাবু পড়ে শুনিয়েছেন, যে অ্যাপ্লাই করার জন্য আমাদের আজকে একটা শিশুকে, অনেক ঘরে হয়তো শিশু নাও থাকতে পারে, তো তাদের একটা শিশু আকাঙ্ক্ষা থাকে এবং তাদের নিয়ে আসার জন্য আমাদের একটা মনোবৃত্তি, মানে একটা অ্যাওয়ারনেস থাকে, আগ্রহ থাকে। সেখানে কিন্তু হাজার হাজার শিশু বিভিন্ন যে অনাথ আশ্রমগুলোতে হাপিত্তেশ করে বসে আছে। কার কোলে উঠবে সে? ভাগ্যগুণে হয়তো কোনো একজন শিক্ষিত পরিবারে সে যেতে পারে, অর্ধশিক্ষিত পরিবারে যেতে পারে। কোথায় যাবে? ধনাঢ্য ব্যক্তির ঘরে গেলেই যে সুখ মিলবে তার কোনো গ্যারেন্টি নেই। সেখানে তারা টাকা পয়সা, অর্থবিত্ত, প্রতিষ্ঠা, যশ, এগুলোর পেছনে ছুটছে। তাদের শিশুদের জন্য সময় দেওয়ার কোনো সুযোগ নেই। মা খুব উচ্চশিক্ষিতা, বাবা অত্যন্ত উচ্চশিক্ষিত, কিন্তু তারা নিজের জগতের মধ্যে এমনভাবে ব্যাপৃত হয়ে আছে, তারা তাদের শিশুর কথা কিন্তু জানে না। এবং বলতে খারাপ লাগে, এমন অনেক সমাজসেবীও আছেন, সমাজের সেবা করেন, কিন্তু পরিবারের কথা তিনি ভাবেন না। আসলে চ্যারিটি বিগিনস হোম। আমার বাড়ির মধ্যে আমার শিশুটি মানে যত্ন পাচ্ছে কিনা, আমার বাড়ির আমার বৃদ্ধ মা বা বাবা তিনি আমার কাছ থেকে উপযুক্ত সেবা পাচ্ছেন কিনা, সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা অনেক সময় সেই, যাই হোক, এইটা এমন একটা যোগ এসছে, 10 টাকা দান করার আগে আমরা ক্যামেরাকে ডাকি, একটা মিডিয়াকে ডাকি যে একটি ছবি তুলুন। আমি মুখ্যমন্ত্রীর তার তরফে 10,000 টাকা দিচ্ছি, 5,000 টাকা দিচ্ছি, ছবিটা তুলুন। তো এই একটা
একটা বিজ্ঞাপনের জন্য বিজ্ঞাপনের যুগ, একটা বিচিত্র ধরনের সমাজ ব্যবস্থা আমাদের চারপাশে ঘিরে আছে। এই সমাজ ব্যবস্থার বলি কিন্তু শিশুরা হচ্ছে। গরিব ঘরের যে ছেলেরা, যারা একটু আগে বলা হয়েছে, শুধু চা দোকানে নয়, চা দোকানে তারা কাজ করছে, দুবেলা মার খাচ্ছে, কাপ থেকে মানে কাপ প্লেট হাত থেকে পড়ে গেলে মালিকের মার খাচ্ছে। মানে কৃষিক্ষেত্রেও বহু শিশু, আমরা স্কুলে অনেক সময় আমরা দেখেছি অনেক শিশুকে, ও আসছে না কেন স্যার, তার বাবা একখানি জমি পাকা ধান সে নিয়েছে, চুক্তি নিয়েছে, তার বাবার সঙ্গে সাহায্য করতে হবে তাকে, 3 দিন সে আসবে না। তো নানা ধরনের শিশুদের আমরা দেখতে পাচ্ছি। কার্পেট যে সমস্ত কারখানাগুলো আছে, কার্পেট কারখানাতে শিশুদেরকে কাজে লাগানো হয়। চুরির কারখানাতে কোমল হাতের কাজ, চুরির কারখানা মূলত। এইভাবে বহু কারখানা আছে, কলকারখানা আছে, যেখানে শিশুদের প্রথম কথা 3টি। একটি হচ্ছে ওদের জন্য দাঁড়াবার কেউ নেই, 2 তাদের কোনো ইউনিয়ন নেই, তৃতীয়ত তাদের খুব কম বেতন দিলে চলে, চতুর্থত তাদের খোঁজখবর দেওয়ার মতো লোক নেই। এই জন্য অনেকগুলো কারখানা, আমি পার্টিকুলারলি উল্লেখ করছি, যেমন চুরি তৈরির কারখানা, বেলুয়ারি চুরি আমরা যাদেরকে বলি, কাঁচের চুরি, এগুলোর জন্য কোমল হাতের প্রয়োজন হয়, কচি হাতে কাজগুলো খুব সুন্দর হয়। বাজির কারখানাতে পর্যন্ত তারা কাজ করছে এখন। তারপর কার্পেট তৈরির কারখানাতে বহু জায়গাতে আমরা দেখেছি, আহমেদাবাদ বহু জায়গাতে, যে কার্পেট কারখানাতে প্রচুর শিশু দলে দলে ঢুকছে। বুঝতে পারেন, শুধু চা দোকান তো কেন, এইভাবে এই শিশুদের শৈশব চুরি হয়ে যাচ্ছে, এদের শৈশব হারিয়ে যাচ্ছে। ওরা এখন মাঠ পায় না, প্রমোটাররা এখন সেই মাঠ দখল নিয়েছেন। বস্তিতে তারা ঘোরাঘুরি করতো, সেই বস্তিও এখন প্রমোটারদের কবজায় চলে যাচ্ছে। মানে লোক দেখিয়ে 2টো ফ্ল্যাট দেবো, একটা ফ্ল্যাট দেবো বা দাম দেবো, হয়ে যাচ্ছে। শিশুদের জন্য সাঁতার কাটবার পুকুর নেই, তাদের জন্য খেলার মাঠ নেই, তাদের জন্য উপযুক্ত কোনো পার্কও নেই। সেটাও আমরা বড়রা অনেক সময় দখল করে রাখি, শিশুদেরকে আমরা সেভাবে দিই না। সুতরাং শিশুদের সামনে সমস্যাই সমস্যা। শিশু দিবস পালনের তাৎপর্য হচ্ছে এই দিনে অন্তত, সারা বছর তো নিশ্চয়ই ভাববেন আপনারা, নিশ্চয়ই ভাববো আমরা, এই দিনে অন্তত ভাবুন যে শিশুদের সামনে কী কী সমস্যাগুলো রয়েছে। আজকে জানেন আপনারা, ড্রপ আউটের একটা ভীষণ সমস্যার সংকট চলেছে, তার জন্য মিড ডে মিল ব্যাপারটা চলে এসছে। যে শিশুরা, অনেক শিশু দুপুরবেলা টিফিন বাড়িতে আনতে পারে না, বাড়ি থেকে আনতে পারে না, স্কুলে আনতে পারে না, তাদের ক্ষমতা নেই, সামর্থ্য নেই। তাই তাদের জন্য সরকার, আমাদের অনেক আগে কেন্দ্রীয় সরকার এখন চলছে যে মিড ডে মিল, দুপুরে দ্বীপ্রাহরিক আহার, ওই সময় ডিম ভাত, মাছ ভাত, মাংস ভাত এগুলো থাকছে, বিভিন্ন রকমের, কোনো দিন হয়তো সবজি ভাত থাকছে। অর্থাৎ দুপুরবেলা 4টি ডাল ভাত খাওয়ার গ্যারেন্টি থাকছে, দিনে 1 বেলা অন্তত সে খেতে পারবে, এই গ্যারেন্টি থাকছে। এই গ্যারেন্টি আমাদের সরকার কিন্তু দিচ্ছে। এর কারণে স্কুলমুখী হচ্ছে। স্কুলে যায় এই কারণে, এই কারণে স্কুলে যে ড্রপ আউটের সংখ্যা অনেকটা কমে এসছে, স্কুলমুখী হচ্ছে অনেক শিশু। কারণ জানে যে গরিব হলে, বাবা মাও জানে স্কুলে গেলে সে বই পাবে ফ্রি, সে ড্রেস পাবে ফ্রি, একটা ব্যাগ পাবে, হয়তো বা কোনো কোনো গভর্নমেন্ট ছাতা দিচ্ছে তাদেরকে, সাইকেল দিচ্ছে। তো এইভাবে না স্টাইপেন্ড দিচ্ছে। মেধা তালিকাতে যারা আছে তারা তো পাচ্ছেই, যারা গরিব অংশের মানুষ তাদের জন্য, বীর শ্রমিকের শিশুর জন্য আরেক রকমের স্পেশাল সুযোগ সুবিধা রয়েছে। আমি উদাহরণস্বরূপ বলছি। এইভাবে শিশুদের জন্য গণমুখী বা জনমুখী যে সরকার, সেই সরকার নানা সিদ্ধান্ত তারা নিয়েছেন, যার ফলশ্রুতিতে শিশুদের একটা বিরাট অংশ উপকৃত হয়েছে। তারপরেও বহু শিশু তার আওতার বাইরে রয়ে গিয়েছেন। এখনো বহু শিশু ওই কবিতা একটু আগে যেটি আমরা শুনলাম আমাদের ভাইটির মুখ থেকে, সেই কবিতার মতোই বহু লক্ষ লক্ষ শিশু এখনো হাত বাড়িয়ে আছে, কখন তোমরা আমাকে ঘরে নেবে, কখন আমাকে বাড়িতে কোলে নেবে, কখন আমার অ্যাডমিশন হবে, আমার কখন স্কুলে আমি যেতে পারবো, প্যান্ট শার্ট জুতো এগুলো পরে। এইভাবে শিশুদের এখন সবচেয়ে বড় ক্রাইসিস যেটা, একটা দিক তো আলোচনা হয়েছে, আরও হবে, সেটি হচ্ছে দারিদ্র পীড়িত পিতামাতার শিশু, যাদের পিতামাতা থেকেও নেই, আরেকটা আছে পিতামাতাই নেই। এদের যে সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন এনজিওগুলো এগিয়ে এসছে। আমি একটু আগে মাতৃছায়ার কথা বললাম, একটু আগে আমাদের গীতশ্রী ভৌমিক আরেকটি এনজিওর কথা বলেছেন, দিল্লি ঘুরে এসছে কিছুদিন আগে এনজিওকে নিয়ে, তো মানে শিশুদের নিয়ে তাদের ট্রেনিং দিচ্ছেন। এইভাবে তাদের শুধুমাত্র খাওয়া পড়া এগুলোর মধ্যে আমাদের চিন্তা এবং চেতনা ভাবনা সীমাবদ্ধ নেই। শিশুরা শুধু দুমুঠো খাবে, তাদের মুখে খাবার তুলে দাও, এটা অবশ্যই অন্ন বস্ত্র আশ্রয়, এটা অত্যন্ত মৌলিক বিষয়।
তাদের আশ্রয় থাকার দরকার, ফুটপাতে থেকে থাকে এখন। হ্যাঁ, দেখা যায় এখনো যে ফুটপাতে মানে ছোট ছোট বাচ্চারা হাঁটাহাঁটি করে। কাগজ কুড়ানো ছেলেদের কথা বলা হয়েছে, কিংবা তো এই ধরনের শিশু রয়েছে। সেই যাই হোক, সেই শিশুগুলো বাদ দিয়েও এরকম বহু শিশু রয়েছে যাদের খাবারের সমস্যা নেই, রয়েছে তাদের বড় সমস্যা আত্মিক মানসিকভাবে যে শান্তি প্রীতি বা একটু ভালোবাসা পাওয়ার যে একটা কাঙ্গালিপনা যে তাদের হয়েছে, হয়তো একটা মাথার উপরে আশ্রয় জুটেছে, দুটো ডাল ভাত হয়তো জুটেছে, কিন্তু তাদের স্নেহ, তাদের মায়া মমতা দিয়ে শিক্ষা দেওয়ার সেই ব্যবস্থা কিন্তু এখনো বহু শিশুর কাছে আমরা পৌঁছাতে পারিনি, এটি অবধারিত সত্য। তারপরে একটু আগে যেটা বলা হয়েছিল যে শিশুদের অন্নবস্ত্রের বাইরে আমাদের প্রত্যেকটি মানুষের, আমরা যারা বড়রা তাদেরও আমাদের একটা বাড়ি লাগে, আমাদের তো বেশি পয়সা হলে বা কিছু সামর্থ্য হলে একটা গাড়ি লাগে, সব ঠিক আছে, কিন্তু আমাদেরও মায়া মমতা স্নেহ তার একটা বন্ধন লাগে, তা না হলে আমাদের মানসিক দিক থেকে আমরা সুস্থির থাকি সেই না, জন্য আজকে অস্থির থাকি। বহু শিশু মানে মেন্টালি ডিপ্রাইভ, তারপরে আরো একটা ব্যাপার রয়েছে, ডিপ্রেশনে চলে যায়। ডিপ্রেশনে চলে যায়। আরো একটি কারণ রয়েছে, অনেক সময় পিতা মাতার মধ্যে সবসময় ঝগড়া, নেশায় আসক্ত হচ্ছে। হ্যাঁ, নেশা আসক্ত হচ্ছে। অনেক অনেক বড় দিক। অনেক শিশুর অন্য অভাব নেই, কিন্তু বড় অভাব হচ্ছে বাড়ির মধ্যে বাবার সঙ্গে মায়ের ঝগড়া হচ্ছে, ফাইট হচ্ছে। বাড়িতে এসে মা অফিস থেকে এসেই হয়তো একটা ছেলে বাবার সঙ্গে লেগে গেলো, বাবা অফিস থেকে এসে কিংবা কর্মস্থল থেকে এসে মায়ের সঙ্গে লেগে গেলো, সে ঝগড়া এগুলো তাকে শুনতে হচ্ছে, এবং যতক্ষণ না সে না ঘুমাচ্ছে রাত 12টা 1টা পর্যন্ত শুনতে বাধ্য হচ্ছে। ফলশ্রুতিতে ডিভোর্স যদি হয় তখন ফলে এবং এই সময়ে এর ফলশ্রুতি স্বরূপ কখনো তার মায়ের একটা ডিভোর্স হয়ে যাচ্ছে, ডিভোর্স নিয়ে যাচ্ছে, বাবা ডিভোর্স নিয়ে যাচ্ছে, তখন সে আবার অনাথ হয়ে যাচ্ছে। সে অনাথ ছিল না, সে পরিস্থিতির কারণে তাকে আবার অনাথ করে ফেলা হলো। সেটা আরো বেশি কষ্ট, আরো বেশি কষ্টের। যার ছিল না, গরিব, বুঝতে পারে ছোটবেলা থেকে আমি গরিব, আমি গরিব, আমার নেই, আমাকে কষ্ট করতে হবে, কিন্তু একটা ছেলে ছাড় করে যখন বাবা শিক্ষিত, মা শিক্ষিতা, বাবার ইনকাম রয়েছে, বাবার মায়ের ইনকাম রয়েছে, তারপর তাদের মানসিক দূরত্ব সাংঘাতিক, এবং তাদের অনেক মিল না থাকে। এই রকমের কিছু শিশু রয়েছে যারা ডিপ্রাইভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দারিদ্র পীড়িত সংসারে কিছু শিশু ডিপ্রাইভ রয়েছে, কলে কারখানায় বা পথে প্রান্তরে তাদের কাগজ কুড়ানো থেকে আরম্ভ করে প্লাস্টিকের বোতল কুড়ানো থেকে আরম্ভ করে অনেক কিছু তাদের করতে হচ্ছে। জীবনের একটা ফাইট শিশুকাল থেকে, এখান থেকে সমাজদ্রোহী তৈরি হয়, এখান থেকে ক্রিমিনাল তৈরি হয়। এখানে আমাদের যে প্রাক্তন সাংসদ ছিলেন, যে ফুলন দেবী, যাকে ডাকাত রানী বলা হতো, তিনি বলেছেন যে আমি ডাকাত ছিলাম না, আমি গরিব ঘরের একটি মানে দেখতে শুনতে ভালো নয় একটা কালো মেয়ে, আমি তাতেই সন্তুষ্ট ছিলাম, ছোট হয়েছে, কিন্তু আমার উপরে আমি যখন একটু বড় হলাম তখন লুবি হাত এসে পড়লো, নানা সামাজিক যে দুষ্কৃতিকারীদের যে প্রলোভন এবং সেই সঙ্গে সঙ্গে তাদের নির্যাতনের আমি শিকার হলাম। আমি বাধ্য হলাম শেষ পর্যন্ত অস্ত্র ধারণ করতে, যদিও আমরা এটাকে সমর্থন করছি না, কিন্তু হয় যে এটা অকাট্য দুষ্কৃতিকারীর জন্মস্থান, দারিদ্র জন্মস্থান এই ফুটপাত, ওখান থেকেই বা গরিব ঘর বা অথবা যারা আমি এতক্ষণ বললাম সম্পূর্ণ ঘরের যে ছেলে মেয়েরা মা বাবার কাছ থেকে তারা কোনো রকমের স্নেহ মমতা পাচ্ছে না, তারা ড্রাগ এডিক্টেড হচ্ছে। একটি মাত্র ছেলে, আমি নাম বলবো না এখানকারই, একটি ডিপার্টমেন্টের ডাইরেক্টর ছিলেন, একটি মাত্র ছেলে, রামকৃষ্ণ মিশনে ভর্তি করিয়েছেন কলকাতায়, কিন্তু সে শেষ পর্যন্ত ড্রাগ এডিক্টেড হয়ে মারাই গেছে। ওরা মানে কারণটা কি? তিনি এখানে ডাইরেক্টর, মা আরেকটা অফিসে চাকরি করছে, ছেলেকে ওখানে ভর্তি করে দিয়েছেন বোর্ডিংয়ে, ভাবছেন ঝুট ঝামেলা নাই, ছেলে বড় হয়ে যাবে তত্তর করে, তারপর তাকে মানে একেবারে ফলিত একটা ফলদাত মানে ফলবন্ত গাছকে বাড়িতে নিয়ে আসবো, এই যে ধারণাটা, সেখানে তাকে দেখবার লোক ছিল না, হয়ে গিয়েছে। কারণ সে বাবার স্নেহের প্রয়োজন ছিল, মায়ের স্নেহের প্রয়োজন ছিল, তার সাংস্কৃতিক চেতনার প্রয়োজন ছিল। শুধু আধ্যাত্মিক চেতনা দিয়ে তো আর বেশি কিছু আগানো যায় না। তার যদি মনের মধ্যে একটা ক্ষোভ থাকে যে আমার বাবা আমাকে তার থেকে দূরে, আমাকে ওখানেই কোথাও ভর্তি করে দিলে বাড়ি থাকতাম। যাই হোক, এগুলো উদাহরণ, পুঁথিগত শিক্ষা। ফলে আজকের এই দিনে শিশু দিবসের কালকে শিশু দিবস গেছে, আজকের এই দিনে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে বিষয়গুলো থাকবে যে তাদের সাংস্কৃতিক চেতনা দরকার, আধ্যাত্মিক চেতনারও খুব প্রয়োজন। আমাদের কিছু মানুষ আছে তারা মনে করেন যে তাদের আধ্যাত্মিক চেতনার কোনো প্রয়োজন নেই, কারণ আধ্যাত্মবাদকে অনেকে আভিন মনেও মনে করেন, এটা ভুল মনে করেন। আধ্যাত্মিকতা মনকে পরিশোধিত করে, পরিশুদ্ধ করে, আমাদের
সাবান ডিটারজেন্ট পাউডার দিয়ে কী করি, আমাদের গাত্র মার্জন করি, কাপড় চোপড় পরিষ্কার করি, কিন্তু মন পরিষ্কার করবো কি দিয়ে? মনকে পরিষ্কার করার জন্য সাহিত্য লাগে, সংস্কৃতি লাগে, সেখানে ভালোবাসা লাগে, ভালোবাসার মানে কোমল হস্ত লাগে, হাতের কোমল পরশ লাগে, এগুলোর জন্য কাঙ্গাল। আমরা বড়রাও কিন্তু এটার কাঙ্গাল, আমরা বড়রাও কিন্তু শিশুদের মতো কোনো কোনো ক্ষেত্রে বঞ্চিত হয়ে আছি, লাঞ্ছিত হয়ে আছি। যারা যারা আছি তারা জানি তার মর্মবেদনা। শিশুদের যেহেতু তারা কোমল মন, কোমল হৃদয়, তারা সমাজের এত ঘোর পেশ বোঝে না, অত মার পেশ বোঝে না যারা, তাদের অন্তর লোকে কী ধরনের ঝড় বয়ে যায়। আরেকটি বিষয়, এই যে শিশুকালটা যদি আমরা তাদের দিকে নজর না দেই, তাহলে যে বয়সটা আসছে সেটা হচ্ছে অ্যাডোলেন্স পিরিয়ড, এটা হচ্ছে ঝড় ঝঞ্ঝার সময়। একটি মেয়ে যখন ঠিক 16-17 থেকে 18-র দিকে চলে যাচ্ছে, কৈশোরী যখন পদার্পণ করছে, তার মধ্যে তখন কতগুলো প্রশ্ন যাচ্ছে, তার মধ্যে কতগুলো চাহিদা যাচ্ছে, তার মধ্যে কতগুলো মানসিক শান্তির জন্য তারা একটা লোক হচ্ছে যে আমাকে এই প্রশ্নের উত্তর দেবে। এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট কথা আমি শেয়ার করছি আপনার এই কথাটার প্রসঙ্গে। আমি যখন পুনেতে ক্লাস করাতাম, তখন একটা খুব হাই সোসাইটিতে আমি ওখানে নিয়ে যেত, ওখানে ক্লাস করাতাম, সব হাই সোসাইটি। তো ওখানে একটা বাচ্চার প্রিন্সিপাল, ওর মা প্রিন্সিপাল, বাবা ডিভোর্স হয়ে গেছে। ওই বাচ্চাটার বয়স তখন ছিল 9 কি 10। এই বাচ্চাটা মাকে দিনের পর দিন দেখতেই পারতো না, মানে ওর মা এত কাজে ব্যস্ত থাকতো। আমি যখন গান শেখাতাম, খুব ভালো বাচ্চাটা গান শিখতো, আমি যে ওকে আদর দিতাম, ও ওর মার জায়গাটা আমাকে দিয়েছে সেটা দেয়, এবং ও সমস্ত কথা, এবং আমি বলতাম তো যখনই, কারণ আমি তো সপ্তাহে একদিন ক্লাস করতে যেতাম, ওর জন্য আমি আলাদাভাবে 2 ঘন্টা দিতাম ক্লাসের পরে আগে। ওর মা বলেছে ঠিক আছে, ও আপনার সাথে কমফোর্টেবল, আপনি ওকে সময় দিন। কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি, গান শেখানোটা বড় জিনিস না, ওর যে মনের ভালোবাসার যে করার যে মানে ঘাটতিটা ওর মধ্যে রয়ে গেছে। এবং ও যখন ফার্স্ট টাইম পিরিয়ড হয়েছে, ও মাকে বলেনি, আমাকে বলেছে, ফোনে জানিয়েছে। পরের দিন আমি গেছি, ওকে বুঝিয়েছি, ওর মাকে কিন্তু পাইনি, ও মা তখন বিদেশ, লন্ডন, ও কাজের লোকের কাছে ছিল। তো সেই জন্যই আমি বলছি যে আমরা কনক্লুশনের দিকটা যদি স্যার যেরকম বলছিলেন যে মা বাবাদের একটু, আমি যখন জন্ম দিয়েছি, আমার সেই সচেতন বাচ্চার প্রতি যে শুধু টাকা পয়সা দিয়েই আমি মুক্ত, সেটা চিন্তা করাটা সমাজের জন্য অপরাধ। একটা সিরিয়াল দেখছি এখন, বাংলা সিরিয়াল নাম আর বলি না, সেই সিরিয়ালের মধ্যে মানে কষ্ট দেখানো হচ্ছে যে সে এখন মায়ের চাইতে পিসির কাছে থাকতে ভালোবাসে, ওই ভালোবাসা, এবং পিসির কাছে থাকতে ভালোবাসে, পিসিকে মা বলে জানে, নিজের মায়ের সঙ্গে কথা বলতে সে চায় না, সে চার্জ করছে, মাকে এখন প্রশ্ন করছে, যখন তোমার প্রয়োজন ছিল, যখন আমি ছোট ছিলাম, তখন তো তুমি আমাকে সন্তান বলে বুকে টেনে নাও নাই, কোলে তুলে নাও নাই, এই পিসি আমাকে লালন পালন করেছে, তুমি তো তখন তোমার জগৎ নিয়ে, তোমার সোসাইটি নিয়ে, তোমার ক্লাব নিয়ে। এই যে বাচ্চাটা আমার জন্য একটা ইংরেজিতে কবিতা লিখেছিল, আমার জন্য শুধু, কি সুন্দর কবিতাটা, আমি নিয়ে আসলে পড়ে শোনাতে পারতাম, যে ও আমাকে নিজের মায়ের সঙ্গে তুলনা করছে, বিশ্ব মাতার সঙ্গে তুলনা করছে। এবং এই বাচ্চাটাকে শেষ পর্যন্ত কি করছে, ওর মা মানে কাজের এত থাকে, ওটা হোস্টেলে দিয়ে দিয়েছিল। যেদিন ও আমাকে ছেড়ে হোস্টেলে যায়, আমাকে জড়িয়ে ধরেছে, কান্না করেছে, ও এখনো ওর কথা ভাবলে যে আমার কান্না হয়ে যায়। যেখানে বাচ্চারা তার আদর পাবে, ওরা কিন্তু ভালো খাবার পেলে ভালো, না পেলেও তাদের ভালো পোশাকের জন্য তারা কাঙ্গাল নয়। তারা প্রধানত আমার কাছে মনে হয়েছে, আমি দীর্ঘকাল স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি তিনখানি শিক্ষকতা করেছি, আমি বড় ছোট মাঝে সবই দেখেছি, কিন্তু স্কুলেও ছিলাম, সব মিলিয়ে আমরা একটা নার্সারি কলেজে, এখন মন্তেসারি টিচার্স ট্রেনিং কলেজে আছি, আমাদের বর্ণনীয় এটা ছাত্রী ছিল, এখানে মাদার মন্তেসারিও এটা বলেছেন যে শিশুদের শিক্ষাটা তাদের খুবই প্রয়োজন, কিন্তু তার আগে প্রয়োজন প্রতিটি ডাইরেক্ট্রেস, যারা তাদের শিক্ষিকা বলেননি, কিন্তু তিনি বলছেন ডাইরেক্ট্রেস, মানে নির্দেশিকাও না, আসলে এই ডাইরেক্ট্রেস হচ্ছে তত্ত্বাবধায়িকা। বোধায়িকার কাজ হবে মায়ের কাজ, পিসির কাজ, মাসির কাজ, অর্থাৎ তাদের মায়া মমতা দেবে, শেখাবে, ছড়া বলবে, রাইম আমরা বলি ওটা শেখাবে, নেচে নেচে, গেয়ে গেয়ে, গানের মাধ্যমে, নাচের মাধ্যমে, যতটা সাধ্য তাদের খুব কাছাকাছি যাবে। আর শিশুদের মনস্তত্ত্ব খুব ইম্পর্টেন্ট, মানে চাইল্ড সাইকোলজি এই ব্যাপারটা না জানলে, সেটা
আজকাল এটা জানার জন্য খুব একটা শিক্ষিত হওয়ার কোনো দরকার নেই। আমি দেখেছি ছোটবেলা থেকে, আমার অবশ্য মা মারা গেছে 6 মাস বয়সে, সুতরাং আমি মায়ের স্নেহ পাইনি, আমি এটা মানে একেবারে ভুক্তভোগী। আর বাবা মারা গেছে আমি যখন 6 থেকে 7 তখন। সুতরাং আমি মানে পিতামাতার অভাবটা মানে বাবাকে খানিকটা দেখলেও যতদিন বাবাকে পেয়েছি, মাকে আমি পাইনি বলা যায়। কোনো বাচ্চার কোনো জ্ঞান হয় না, তো বাবাকে দেখেছি যে এই আমরা কৃষক পরিবার থাকা সত্ত্বেও কাজ করতে হয়েছে, আমি এটা বলেছি, কিন্তু সেই কাজের মধ্যে একটা আনন্দ ছিল, বাধ্য করেননি। বাবা এই কাজটা করতে গিয়ে কষ্ট পাচ্ছেন, আমি বাবাকে একটু সাহায্য করি। আলু খেতে যদি আমি একটু মানে জল সেচার কাজে একটু সাহায্য করি, ওনার একটু সাহায্য হবে। সেখানে একটা আনন্দ ছিল, কর্তব্যবোধ ছিল। কর্তব্যবোধটা ওই সময় করে উঠবার আসল, বাধ্য করেননি তিনি, কিন্তু স্নেহ মায়া মমতা সব দিয়েছেন তিনি। মায়ের স্নেহটাও তিনি দিয়েছেন, বাবার স্নেহটাও ওনার কাছ থেকে পেয়েছে। তিনি একাধারে বাবা, একাধারে মা। বনানী যেমন তার বাবার কাছ থেকে পাচ্ছে, তিনি এখন বাবা, তিনি এখন মা। এই স্নেহটাকে আগলে রেখেছে। এই আগলে না রাখলে বনানী হয়তো বেশি যেত, আজকে এই প্রতিষ্ঠান হয়তো থাকতো না, আজকে এখানে বসার সুযোগ বোধহয় আমাদের হতো না। সুতরাং আমরা বড়রাও এটা ফিল করি যে প্রতিটি শিশুর প্রতি তার স্নেহ মায়া মমতা এটা প্রথম, তারপরে এবার তাকে শিক্ষা দিতে হবে আনন্দপূর্ণ পরিবেশে, বলা হচ্ছে জয়ফুল এডুকেশন। এটা সেই সঙ্গে সঙ্গে বলা হচ্ছে প্লেয়ার এডুকেশন। তাকে খেলতে দাও, খেলতে খেলতে শিখবে। এখন আমাদের বড় সমস্যা যেটা হয়েছে, আমরা সেই মাঠ দিতে পারছি না তাদেরকে, সেই সাঁতার দেওয়ার পুকুরটা দিতে পারছি না, এবং তাদের যে মায়া মমতা সেগুলোর ক্ষেত্রে যে ঘাটতিটা রয়েছে, কি কারণে ঘাটতি রয়েছে, সেগুলো আজকের অনুষ্ঠানে পরিপূর্ণ শুধু সরকার করতে পারবে না, এটা সমাজ করতে হবে। আমাদের বাপ মায়েদের একটা বিরাট ভূমিকা রয়েছে। মা মাসি পিসি, আমি বলেছি 50 বছর পরে হয়তো এটা থাকবে না, কিন্তু আজ পর্যন্ত আছে। কারণ এক বোন ছোট এক বোন যখন, তার বড় বোনও নেই, তার ছোট বোনও নেই, তার ভাই নেই, তো তার মামাও নেই, এমন হবে, এমন দিন আসবে। মামা মামি এই সম্পর্কগুলো আমাদের ভুলতে হবে। ইউরোপের কোনো কোনো কান্ট্রিতে হয়তো ভুলেই যাচ্ছে, তারা সব আঙ্কেল হয়ে গেছে, পাইকারি আঙ্কেল আন্টি। সেখানে মাসি পিসির মধ্যে পার্থক্য, মাসিকে মার মা, পিসিকে বাবার বোন, এই যে সেন্সটুকু ইউরোপ কান্ট্রিতে কিন্তু নেই। সেখানে সকলে আঙ্কেল, এখন শুরু হয়ে গিয়েছে, এখনই শুরু হয়ে গিয়েছে। আমি গত বইমেলার আগে, বইমেলার আগে না, আমাদের করবিদের বর্ণ বেঁচে থাকতে, যখন এখানে আমাদের শিশু উদ্যানে যখন বইমেলাটা হতো, সেদিন আমরা লক্ষ্য করেছিলাম বৃষ্টির মধ্যে কয়েকটি মেয়ে, কলেজটার নাম আর উল্লেখ করবো না কারণে কয়েকটি মেয়ে এখানে আশ্রয় নিল, গুড়গুড়ি করে বৃষ্টি হচ্ছে, একেবারে গায়ের উপরে পড়ছে করবিদের বর্মার প্রায়। তো ডক্টর মুকুল কুমার ঘোষ, তিনি একসময় ডিএসপি ছিলেন, অবসর নিয়েছেন, এখন বৃদ্ধ হয়েছেন। তিনি বলছেন যে এই শোনো মেয়েরা, ওনাকে চেনো, তোমরা কোন কলেজের ছাত্রী? বলছে আমি ওই কলেজের, আমরা ওই কলেজের ছাত্রী। ওনাকে চেনো? না আঙ্কেল চিনি না তো। আঙ্কেল আন্টি, মানে আঙ্কেল আর আন্টি দুটি, আঙ্কেল এটা চিনি না তো। তোমরা যেই কলেজে তোমরা কোন কলেজে পড়ো? আমরা ওই কলেজে পড়ি। ওই কলেজেরই তিনি প্রিন্সিপাল ছিলেন। এবার বোধহয় নাম বুঝতে হবে না, হাওয়ার এটা মুষ্টিমেয়, তার জন্য সমষ্টিগত সকলের উপরে দোষ যাবে না। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, তার তিনি একজন বয়স্কা মহিলা। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ওরা সম্পূর্ণ করে হয়তো, কিন্তু ওই যে এডুকেশন, প্রপার এডুকেশন, অর্থাৎ সৌজন্য বোধ, স্থানকাল পাত্র বোধ, তারপরে তিনি এই ছিলেন, তাহলে তো তিনি আমাদের অত্যন্ত সম্মানের পাত্রী। এই ভাবটাই দেখা গেল না। সুতরাং একটা ক্রাইসিস চলছে। এই জন্য আমি বলেছিলাম, শুরু করেছিলাম, নট গোল্ড অনলি ম্যান ক্যান মেক এ পিপল গ্রেট অ্যান্ড স্ট্রং। এটা কবি কিসের কথা, যে সোনা দানা আমাদের চাই হয়তোবা, কিন্তু ততটা না মায়া মমতাকে বাদ দিয়ে। মায়া মমতার চাইতেও সোনা দানা আমাদের চাই না। আর এগুলো থাকার পরে ওটা বাড়তি, এটা পাওয়া গেলে মন্দ নয়, নিশ্চয়ই আমরা এটা চাইব। সুতরাং আমাদের যে চাইল্ড সাইকোলজি, তাদের যে শিশু মনস্তত্ত্বের মধ্যে দেখবেন কোনো বাড়িতে গেলে আপনি হাতের মধ্যে একটা চকলেট দেন, কিছু দিতে হয় না, মহা খুশি, আপনার সঙ্গে ভাব জমিয়ে ফেলবে। আপনি তাকে বলেন যে একটা রাইম শোনা হতো বা একটা ছড়া শোনা হতো,
সে কিন্তু এই প্রশ্নটার জন্য উৎকর্ণ হয়েছিল। কেউ বলে না আমি স্কুলে শিখেছি, কিন্তু কেউ এটা বলতে বলে না, আমি প্রয়োগ করতে পারছি না, ইউজ করতে পারছি না। একটা ছড়া শোনাও তো, দেন হয়তো বা এক একজন হয়তো সংকোচ করতেও পারে, কিন্তু বেশিরভাগই বলে। ফটাফট দাঁড়িয়ে একটা টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আর ওয়ান্ডার ওয়াটার ইউ আর বলে ফেলবে, হ্যাঁ, বা বেবে ব্ল্যাক শিপ হ্যাভ ইউ এনি উল, ইয়েস স্যার কেম এক্স ফুল বলে ফেলবে। বলার পরে আপনি যদি হাততালি দেন, বেশ হয়েছে, এত খুশি হবে, আপনি তাকে কোলে নিতে চান, উঠবে, আপনি তাকে আরো একটু মানে জায়গাতে এটা একটা আলাদা তৃপ্তি। মনটাকে তার জয় করা গেল। মনটা দখল হয়ে গেছে। আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলে কথা শেষ করবো। এক বাড়িতে বন্ধুকে নিমন্ত্রণ করা হয়েছে সন্ধ্যাবেলা চা খাওয়ার জন্য, চা বা কফি খাওয়ার জন্য নিমন্ত্রণ করা হয়েছে। বন্ধুর স্ত্রীও এসছেন, গল্প জমে উঠেছে, ইনকাম ট্যাক্স নিয়ে কথা হচ্ছে, পুরুষে দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে ইনকাম ট্যাক্স নিয়ে। তারপরে লাইফ সার্টিফিকেটটা দেওয়া হয়েছে কিনা, তারপরে গিয়ে এবার ইনক্রিমেন্টটা পেলাম না, অথবা এবার ডিএটা কী হবে, এসব নিয়ে অফিসিয়াল কথাবার্তা, তোদের এই কী খবর, বসের কী খবর। আর মেয়েরা নিজেদের মধ্যে আলোচনা করেছে শাড়ি নিয়ে, গয়না নিয়ে, কিংবা বাপের বাড়ি নিয়ে, বাড়িতে কে আছে। তারা সাধারণত যে আলোচনাটা করে, উচ্চাঙ্গের আলোচনাও করে। আমি পার্টিকুলারলি একটা পরিবারের একজনের কথা বলছি, এগুলো জেনারেল না করে কেউ, সাধারণত করবেন না। তো সেখানে বাচ্চাটি একটি মাত্র বাচ্চা, সে এসে পর্দা ধরে ঝুলছে, বকার সঙ্গে সঙ্গে, এই দেখতে পাচ্ছ না, এখানে আমরা কথা বলছি, আমরা দুই আন্টি কথা বলছে, তারপর আমরা দুই আঙ্কেল কথা বলছি, এগুলো দেখতে পাচ্ছ না, অসভ্য ছেলে সরো ওখান থেকে। সে এবার টিভির নব, মানে ঝুলতে পর্দা ঝোলা শেষ করে পর্দাটাকে অনেকটা নামিয়ে এবার টিভির নব ঘুরিয়ে দিল, টিভি চালিয়ে দিল। আবার বকা 3 গুণ হয়ে গেল। এইবার সে খাটে বসে, এই খাট থেকে সবার মধ্যে লাফ দিতে শুরু করলো। সব কিছু বাবা মা কিছুই বুঝতে পারছে না যে কেন এটা। কিন্তু আঙ্কেল তিনি এসেছিলেন, তিনি বললেন যে দাঁড়ান আপনার ছেলেকে, বাচ্চাটিকে বকবেন না, আমি ঠিক করে দিচ্ছি। তখন তিনি তার স্ত্রীকে বললেন যে এই শুনো, তাকে একটা ছড়া বলতে বলো, কাছে থাকো, একটু আদর করো, কাছে রাখলো, ওই বাবা এদিকে আসো, শোনা, মানে আমাদের কথার মাধ্যমে ওকে ইনভলভ করা, আসলো। ওকে সময় তারপরে দেওয়া। বলা হলো তোমার নাম কি, নাম বললো, খুব শান্তভাবে নামটা বললো। তার সমস্ত মানে মুখের যে অভিব্যক্তি চেঞ্জ হয়ে গেল, তার হাব ভাব বদলে গেল, নাম বললো। তারপরে বললো তুমি কোন স্কুলে পড়ো, তোমাদের আন্টিরা বা আঙ্কেলরা রাইম শেখায় না? হ্যাঁ শেখায় তো। আন্টিকেও বললো, হ্যাঁ আন্টি শেখায় তো, তাহলে বাবা একটু শোনাও না। সে দাঁড়িয়ে শোনালো, হ্যাঁ চমৎকার হয়েছে, আরেকটা শোনাও। 2টা শোনাবার পরে এইবার ছেলেটিকে কিচ্ছুটাও বলতে হলো না, 2টি রাইম শুনিয়ে তারা মাথাটাতে হাত দিয়ে ঘুরিয়ে দিল, তারা দুজনে হাততালি দিল, বাপ মা হা করে তাকিয়ে রইল, আর ছেলেটি আস্তে আস্তে ভেতরে ঘরে চলে গেল, সমস্যার সমাধান। তো এইভাবে দেখা যায় বাচ্চাদেরকেও যে শাসন করবার কিংবা তাদেরকে বাগে আনবার যে কায়দা কানুন, এগুলোর জন্য মনস্তত্ত্ব, শিশু মনস্তত্ত্ব, চাইল্ড সাইকোলজি এটা খুব দরকার আছে। সুস্থ সবল হ্যাঁ, বাচ্চা। এটা গরিব ঘরের হোক, ধনী ঘরের হোক, মধ্যবিত্ত ঘরের হোক, আমরা অনেকেই কিন্তু বাচ্চারা কি চায়, তাদের চাহিদা কি, তাদের ডিমান্ড কি, চাহিদা কি বা ডিমান্ড কি, এটা আমরা মাথা রাখি না। আমাদের নিজেদের ডিমান্ড নিয়ে ভীষণ ব্যস্ত। আমার নাম, আমার যশ, আমার খ্যাতি, আমার অর্থ, আমার বৃত্ত, আমার ফ্ল্যাট বা আমার 2 তলা, আমার তারপরে 3 তলা, তারপরে 4 তলা, এগুলো ভাবছি। আমার যে অরিজিনাল মানে প্রাথমিক এই ছেলেটির প্রতি বেশি নজর দেওয়ার দরকার ছিল, যে মেয়েটির প্রতি বেশি নজর দেওয়ার দরকার ছিল, সেটি দিচ্ছি না। একটা বিষয়ে আমরা আশার আলো দেখতে পাচ্ছি, ইদানিং কিন্তু ছেলে মেয়ের মধ্যে ডিফারেন্স করাটা বন্ধ হয়ে গিয়েছে। কল্পনা চাওলার কথা বলছিলেন, দীপা কর্মকারের কথা বলছিলেন, কিংবা আমরা উষা উত্তমের কথা বলতে পারি, বা লতা মঙ্গেশকরের কথা বলতে পারি, কিংবা প্রতিভা পাতিলের কথা বলতে পারি, রাষ্ট্রপতি হয়েছেন। মেয়েদের এই যে উত্থান, আজকে আমাদের এই ত্রিপুরাতে ইলেকশন হচ্ছে 50% মহিলা ক্যান্ডিডেট। মানে আমাদের সমাজ বুঝতে পেরেছে, আমাদের রাষ্ট্র বুঝতে পেরেছে, আমাদের জাতীয় নেতৃবৃন্দ, লোকাল নেতৃবৃন্দ সবাই বুঝতে পেরেছে, না জাগিলে ভারতের লড়না, এ ভারত বুঝি জাগে না। স্বামী বিবেকানন্দ যে কথাটি বলেছিলেন, 50% রিজার্ভেশন মানে কি, মেয়েরা 50% ভোটার, তাদের মুখ সামনে না আনলে আমরা আমাদের ভরাট অনিবার্য। এই যে উপলব্ধিটা এসছে, এটা প্রয়োজনীয় এবং মানসিকভাবেও খানিকটা, যে
আমার মেয়ে হয়েছে বলে আমি মুখটা কালো করবো কেন? কন্যা সন্তান হলেই আমরা নেগলেক্টের আমরা দিকে কেন বা আমার মা বা মাসিরা কেন মুখ কালো করবেন? পাশের মেয়েটি তো ইঞ্জিনিয়ার হয়েছে, পাশের মেয়েটি তো এখন ডাইরেক্টর হয়েছে, পাশের মেয়েটি তো পাশের বাড়ির মেয়েটি তো কোনো একটা অফিসের এসডি হয়েছে, কোনো একটা সাব ডিভিশনাল এসডি হয়েছে, সাব ডিভিশনাল অফিসার হয়েছে, তারা সেলুট করছে, আমরা সেলুট করছি রীতিমতো। তো সুতরাং একটি মেয়ে আজকে যেখানে রাষ্ট্রপতি হয়ে যাচ্ছে, রাজ্যপাল হয়ে যাচ্ছে, পদ্মজা নাইডু কবেই না রাজ্যপাল হয়ে গিয়েছেন, সে জওয়াহরলাল নেহরুর আমলে হয়ে গিয়েছেন। এইভাবে মেয়েরা কিন্তু অগ্রসর হচ্ছে। সেখানে কুলাঙ্গার ছেলের তুলনায়, হ্যাঁ আমি এই সব শব্দটা মানে জেনে শুনে বলছি, বহু ছেলে আছে যারা ছেলের জন্য প্রার্থনা করেছেন একটা স্তরের। আমি সবাইকে আবার সমানীকরণ বা সাধারণ হিসেবে নিয়ে আসছি না। অনেক ছেলের জন্য অনেক বাপ মার ঘুম চলে গেছে, কদিন পরে পরে থানায় যেতে হয় ছেলের জন্য, জামিন নেবার জন্য, ছেলে হোক ছেলে হোক ছেলে হোক, এই করতে করতে প্রার্থনা করতে থাকুন। আমরা দেখি ছেলের হাতে বাবার মৃত্যু। হ্যাঁ, ছেলে হাতে পত্রিকা এই সপ্তাহে আছে যে সম্পত্তির জন্য বাবা কবে মরবে তারপর সম্পত্তি পাবো, তার আগে বরঞ্চ মেরে ফেলি, সম্পত্তিটা কালকে কলকাতায় আপনারা একটা ফ্ল্যাটে দেখেছেন বাবা মা দুজনকে ছেলে হত্যা করেছে, ভাইকে হত্যা করেছে। তো এইভাবে যে আমাদের এটা কন্যা সন্তানের প্রতি যে অনীহা আমাদের, অনীহাটা কিন্তু এখন দেখার বিষয় আরেকটি, সেটি হচ্ছে আমাদের সমাজে শিশুদের প্রতি যে দৃষ্টিভঙ্গি থাকা দরকার সেটি সামাজিকভাবে, যেমন আপনি এনজিওর কথা বলছিলেন, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে একটু নজর দেওয়া হয়েছে। আরও বেশি করে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে, আরও বেশি বেশি করে তাদের মানে পথ যাতে কুসুমাস্তীর্ণ হয়, যাতে তারা আরও বেশি করে আমাদের মায়া মমতা স্নেহে বড় হয়ে উঠতে পারে লেখাপড়ায়। একটি ছেলেও যেন পড়াশোনা, আমাদের কিন্তু সংবিধানে এটা আছে, কিন্তু ভারতীয় সংবিধানে আছে 14 বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশুর শিক্ষা দিতে রাষ্ট্র বাধ্য। একদম, এটা কিন্তু একেবারে কোনো দয়া দাক্ষিণ্যের ব্যাপার না, এটা আমাদের সংবিধানে প্রণেতারা লিখে গিয়েছে। তারপরে প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন যেটা রয়েছে, প্রস্তাবনা, সংবিধানের প্রস্তাবনা, সেখানেও রাষ্ট্রকে বলা হয়েছে তারপরেও তোমরা চেষ্টা করো। আজকে কলেজ পর্যন্ত বেতন লাগে না, ইউনিভার্সিটি পর্যন্ত বেতন লাগে না, বরঞ্চ উল্টো স্টাইপেন্ড। আপনি পিএইচডি করেন, আপনার জন্য স্টাইপেন্ডের ব্যবস্থা আছে। আপনি উচ্চশিক্ষা নেবেন, তার জন্য ব্যাংক গ্যারান্টার ছাড়া এখন লোন দিচ্ছে বহু জায়গাতে। অনেক নার্স এখন বাইরে গিয়ে চুপের সরকারের টাকা কথা শিখছে। সে যাই হোক, তাহলে আমাদের নার্স লাগে, মেয়েদেরকে অবহেলা করলে নার্স পাবো কোথায়? মেয়েদেরকে অবহেলা করলে মা পাবো কোথায়? মেয়েদেরকে অবহেলা করলে গৃহিণী মিলবে আমাদের ছেলেদের জন্য কোথায়? সুতরাং এই জায়গাটা বাস্তব যে অবস্থা, যে নারী ক্ষমতায়ন, যে কথাটি বারবার ওমেন এম্পাওয়ারমেন্ট, নানা দিক থেকে এখন কন্যা সন্তান যারা ছোট শিশু, যাদের প্রতি অবহেলা হতো বা একটি মাত্র মেয়ে হওয়ার পরে আক্ষেপ থাকতো যে একটি ছেলে না হওয়া পর্যন্ত নেক্সট ট্রাই করি, করছে না। এখন একটি মেয়ে হয়েছে এনাফ। আমার প্রচুর বন্ধু বান্ধব আছে একটি মাত্র মেয়ে নিয়ে সন্তুষ্ট আছেন, যে আমার এই মেয়েই ঠিকঠাক মতো মানুষ করতে পারলে সেই আমাদের দেখভাল করবে যদি মানুষ করতে পারে। তাহলে মানুষ করাটাই বড় কথা, সত্যিকারের মানুষ করে গড়ে তোলাটাই বড় কথা। কথা না বাড়িয়ে পরবর্তীকালে প্রশ্ন এলে প্রশ্ন উত্তর নিশ্চয়ই দেবো। একটা গান বোধ হয় মাকে নিয়ে একটা গান হওয়ার বোধ হয় খুব মানে প্রয়োজন বোধ করছি। আমি একটা লাইন শোনাচ্ছি, খুব বিখ্যাত একটা গান। মাইক্রোফোন রাখবে না, মাইক্রোফোন একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার মাকে বলছে, আমরা জানি খুব ওয়েল নোন গানটা, একটা লাইন শোনাচ্ছি, মা মা গো মা, মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে, মা মা গো মা, মা গো মা, মা গো মা। আমাদের মাতৃশক্তি, আমি ভাবছিলাম যে আজকে একটি গানের একটি কলি না হলে কি আমার আলোচনাটি সুন্দর হবে, পরিপূর্ণ হবে না। মাকে নিয়ে গানটি, আমরা কলেজ লাইভে এই গানটি কিন্তু রিলিজ হয়েছে, খুব জনপ্রিয় গান, আজও জনপ্রিয়। মা মা গো মা এলাম তোমার কোলে। তো এই গানটি মাকে নিয়ে প্রচুর গান রয়েছে, শিশুকে নিয়েও অনেকগুলো গান রয়েছে, খোকা
কখন শোনা, এগুলো নিয়ে অনেক গান রয়েছে, দোলনার গান রয়েছে। আমাদের গ্রামে মাসিরা দোলনা দুলাতে দুলাতে শিশুদেরকে কতগুলো দোলনার গান রয়েছে, শিশুদেরকে ঘুম পাড়ানোর গান, ঘুম পাড়ানো, মাসি পিসি আমার বাড়ি এসো, পান দেবো, আছে না একটা, তো ঘুম পাড়ানি মাসির পিসি, তো মাসি পিসিরা ঘুম পাড়ায়। এই যে ঘুম পাড়ানির গান শিশুদের জন্য প্রচুর ছড়া আছে। আজকে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে প্রচুর শিশুদের উপযোগী গ্রন্থ, বই, ছড়ার বই বা ম্যাগাজিন, শিশুপাঠ্য ম্যাগাজিন রয়েছে। এগুলো তো মানসিক দিক থেকে তাদের সমৃদ্ধ করার জন্য খুব প্রয়োজন। সার্বিকভাবে আমাদের আলোচনা এই জায়গাতে এসেছে হ্যাঁ, যে আমরা জিনিসটা বলে ফেলি আজকে শিশুদের conclusion-এ চলে শিশুদের যাই। প্রতি সার্বিকভাবে আমার রাষ্ট্র, আমার সমাজ, আমি নিজে, আমাদের পিতামাতা, ভাই বোনগণ সকলেই সমানভাবে নজর দেব। কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। হ্যাঁ, এভরি চাইল্ড শুড বি ফাদার অফ দ্য নেশন, এভরি চাইল্ড শুড বি মাদার অফ দ্য নেশন। তারা কারোর মা হবে, কারোর বাবা হবে, তারা রাষ্ট্রের পিতা হবে, রাষ্ট্রের মাতা হবে। আমাদের অনেক কিছু, আমাদের ভূত ভবিষ্যৎ আমরা বনানীর কাছে সবকিছু। দিয়ে দিই। এইবার সঞ্চালিকা তার কথা বলে হ্যাঁ। অনুষ্ঠান শেষ করুক। আপনারা এখানে মানে কথা যে বললেন ভালোই লাগলো এসে, তারপর কথাবার্তা শুনলাম। আমরা যে আজকে আমাদের গুণীজনদের এখানে কথাবার্তা বললাম, ভালোই লাগলো আমাদের। নেক্সট টাইমে আমরা ভাবছি যে আরও অন্য কিছু নিয়ে একটা রামধনু রঙে ইনভাইট করব। এই যে শিশুদের কথা বললো, যে শিশু দিবস সে উপলক্ষে, বা আমরা যে শিশু দিবসে নাচ গান এসব করি, এটা কিন্তু একদমই না শিশু দিবস নিয়ে। তো ওই যে যেগুলি বললো ওরা, এগুলি সব আমরা মাথায় রাখবো। এবং এই বলে আজকে আমাদের, আপনারা এসেছেন, খুব ভালো লেগেছে। আমাদের প্রোগ্রাম আজকে আমাদের শেষ খুব করছি। ভালো লেগেছে এবং হ্যাঁ, ঋদ্ধ হলাম। আচ্ছা, আবার আবার যাকে যেন সারা পাই। একদম। হ্যাঁ, এই বলে আজকে আমি শেষ করছি। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। নমস্কার।